ওয়েলকাম স্টুডেন্টস, আমার চ্যানেলে স্বাগত। আজকে পদার্থের গঠন ও ধর্ম চ্যাপ্টারের একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এর আগের ভিডিওগুলোতে আমরা তরলের চাপ, বায়ুমণ্ডলীয় চাপ কিভাবে পরিমাপ করা হয় এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা বায়ুমণ্ডলীয় চাপের একটি অন্যতম ব্যবহারিক প্রয়োগ সাইফন নিয়ে আলোচনা করব। কি এই সাইফন ক্রিয়া, এর মূল তত্ত্বই বা কি, কোন কোন ক্ষেত্রে সাইফন ক্রিয়া প্রযোজ্য হয়, বায়ুশূন্য স্থানে কি সাইফন কাজ করবে, বায়ুমণ্ডলীয় চাপের হেরফের হলে সাইফন ক্রিয়ার কিরকম প্রভাব পড়ে, এছাড়াও সাইফন ক্রিয়ার ব্যবহারিক প্রয়োগী বা কি, এই জিনিসগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। সুতরাং ভিডিওটি যথেষ্ট তথ্য সমৃদ্ধ হতে চলেছে। ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে ও অন্যদের সাথে শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, যাতে এরকমই ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন ভবিষ্যতে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তাহলে সাইফন কি, প্রথমে সেটা জেনে নিই। সংজ্ঞাটা কি বলা হচ্ছে? যে যান্ত্রিক ব্যবস্থার দ্বারা বায়ুমণ্ডলীয় চাপের সাহায্যে উঁচুতে রাখা পাত্রকে স্পর্শ না করে তরলকে নিচে রাখা পাত্রে স্থানান্তরিত করা যায়, সেটি হলো সাইফন। তাহলে এটা হচ্ছে সাইফনের সংজ্ঞা। এবার জিনিসটাকে বুঝে নিতে হবে। ধরে নাও পাত্র 1, এখানে বেশ কিছু তরল আছে। এই তরলটাকে আমার নিচে রাখা পাত্র 2 এ স্থানান্তরিত করতে হবে, কিন্তু আমি এই দুটো পাত্রকে স্পর্শ করতে পারবো না। বাস্তবে এরকম সিচুয়েশন অ্যারাইজ করতে পারে। ধরো এই পাত্র 1টা কোনো বড় ব্যারেল বা কোনো ড্রাম বা কোনো ট্যাঙ্কার একদম পুরো ফিল আপ হয়ে আছে। তাহলে সেক্ষেত্রে সেই ড্রাম বা ব্যারেলকে তুমি হাতে করে উল্টাতে পারবে না, উল্টাতে গেলে পড়ে যেতে পারে, নষ্ট হতে পারে। তাহলে আমি সেটাকে স্পর্শ না করে সেখানকার তরলকে অন্য ছোট পাত্রে নিতে হবে, যেটাকে একটু নিচে রেখেছি। তাহলে আমি হাত না দিয়ে যে ব্যবস্থাপনার সাহায্যে এই তরলের স্থানান্তরণ ঘটাতে পারবো, সেই ব্যবস্থাপনাটাই হচ্ছে সাইফন। তাহলে এখানে ব্যবস্থাপনাটা কি? দেখা যাচ্ছে এটা ইউ আকৃতির পাইপ। কিরকম পাইপ? একদিকটা দৈর্ঘ্য একটু কম, সেটাকে H1 বলছি, আর একদিকের দৈর্ঘ্য একটু বেশি, সেটাকে আমি H2 বলছি। এরকম একটা পাইপ নেওয়া হলো। এবার পাইপের ভেতরটাকে তোমার যে তরল স্থানান্তরিত করব, ধরো আমি কেরোসিন স্থানান্তরিত করতে চাইছি। রেশন দোকানে খুব এই জিনিস হয়, বড় ব্যারেল থেকে কেরোসিন সাইফনের মাধ্যমে ছোট ছোট ড্রামে স্থানান্তরিত করা হয়। তাহলে কেরোসিন আমি স্থানান্তরিত করতে চাইছি, তাহলে পাইপটাকে কেরোসিন দিয়ে ফিল আপ করে নিতে হবে। কেরোসিনের জায়গায় অন্য তরল হলে সেই তরল দিয়ে পাইপটাকে আগে ফিল আপ করে নিতে হবে। তারপর এই যে খোলামুখ দুটো আছে, সেই খোলামুখ দুটোতে প্রথমে হাতে করে আঙুল দিয়ে চেপে দিতে হবে, নিয়ে ছোট বাহুটাকে উঁচু পাত্রে আর বড় বাহুটাকে নিচের ফাঁকা পাত্রে সেট করতে হবে, যেমন ছবিতে সেট করা হয়েছে। তারপর আঙুল দুটো যদি আস্তে আস্তে সরিয়ে নাও, তাহলে দেখবে যে দিকে অ্যারো দেওয়া হয়েছে, অর্থাৎ পাত্র 1 থেকে ওই তরল ওই তীরচিহ্ন অভিমুখে পাত্র 2 এ গিয়ে পড়বে। তাহলে এইভাবে তরলের স্থানান্তরণ ঘটবে, এবং এক্ষেত্রে পাত্র দুটোকে স্পর্শ করার দরকার পড়লো না। তাহলে এই ব্যবস্থাপনাটাই হচ্ছে সাইফন। তাহলে প্রশ্নটা হচ্ছে, এই উঁচুতে রাখা পাত্র থেকে পাইপের মাধ্যমে তরলের স্থানান্তরণ নিচে রাখা পাত্রে হচ্ছে কিভাবে? আপনা আপনি কিছু তো একটা মেকানিজম আছে। তাহলে সেই মেকানিজমটাই দেখে নেওয়া যায়। তার জন্য কি, আমি পি আর এস দুটো বিন্দু ধরছি। সেটা কোথায়? পি বিন্দুটা হচ্ছে প্রথম পাত্রের যে তরল রাখা আছে তার উপরিতলের একটা বিন্দু, আর এস বিন্দুটা হচ্ছে দ্বিতীয় পাত্রে যে তরলটা আসছে তার উপরিতলের একটা বিন্দু হচ্ছে এস। আর তার সাথে সাথে কিউ এবং আর আরো দুটো বিন্দু ধরছে। সেটা কোথায়? ওই পাইপের যেটা সর্বোচ্চ অনুভূমিক বাহু আছে, সেই সর্বোচ্চ অনুভূমিক বাহুর একটা প্রান্ত হচ্ছে কিউ আর একটা প্রান্ত হচ্ছে আর, এরকম ধরে নেওয়া হয়। এবার পি বিন্দুতে চাপ কত? এবার পি বিন্দুটা যেহেতু প্রথম পাত্রের তরলের উপরিতলে আছে, তাহলে সেখানে তরলের চাপ কত হবে? 0। কিন্তু তরল তো সেখানে নেই, তার উপরে কি আছে? বায়ুমণ্ডল আছে। তাহলে বায়ুমণ্ডলীয় চাপটাই পি বিন্দুতে নিচের দিকে কাজ করবে। তাহলে পি বিন্দুতে চাপ হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ,
যেটাকে পি অ্যাটমসফিয়ারিক, পি সাফিক্সে এটি এই আকারে লেখা হয়েছে। একই রকম ভাবে এস বিন্দুতেও যদি আমি চাপটা দেখি, তারও তো উপরে শুধু বায়ুমণ্ডলই আছে, আর কেউ নেই। তাহলে এস বিন্দুতে চাপও হবে বায়ুমণ্ডলীয় চাপ, অর্থাৎ পি অ্যাটমসফিয়ারিকের সাথে সমান। এইবারে আমরা কি জানি, যে কোনো তরলের উপরিতলে মানে কি এটা একটা অনুভূমিক তল, আর একই অনুভূমিক তলের সর্বত্র তরলের চাপ সমান। তাহলে আমি এই পি বিন্দুর সঙ্গে একই লাইনে এই নলের ভেতরে এইখানে যদি কোনো বিন্দুতে, যেখানে আমি কার্সার রেখেছি, সেই বিন্দুতে তরলের চাপ যদি আমি কল্পনা করি, সেটা কত হবে? পি বিন্দুতে তরলের চাপ যা, এইখানে নলের ভেতরেও তরলের চাপ ওই যে বিন্দুটা যেখানে কার্সার রেখেছি একই হবে, তার কারণ তারা একই অনুভূমিক রেখায় আছে। তার মানে ওখানে তরলের চাপ পি অ্যাটমসফিয়ারিক অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপের সাথেই সমান হবে, যেহেতু একই অনুভূমিক তলে সর্বত্র তরলের চাপ সমান। ওকে, এইবার পাইপের ভেতরে এই যে তরল স্তম্ভটা, যেটা H1 উচ্চতার তরল স্তম্ভ, তার তো একটা চাপ আছে। সেই চাপটা কত? সেই চাপটা হচ্ছে H1 রো জি। রোটা হচ্ছে তরলের ঘনত্ব, জিটা অভিকর্ষজ ত্বরণ। মানে কি এই পাইপটার দৈর্ঘ্য হচ্ছে H1, এই পাশে যেটা ছোট বাহু, তাহলে সেখানে তরল স্তম্ভের দৈর্ঘ্যটা হচ্ছে H1, ঘনত্ব রো, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, তাহলে এই তরল স্তম্ভের চাপ হচ্ছে H1 রো জি। তরলের চাপের রাশিমালা অনুযায়ী এটা আমি বলতে পারছি। তাহলে এই যে তরল স্তম্ভের চাপ, সেটা কোথায় কাজ করবে? নিচের দিকে। তাহলে আমি যত ক্রমশ উপরের দিকে যাব, এই কিউ বিন্দুতে পৌঁছাবো, একদম সর্বোচ্চ বিন্দুতে, তাহলে সেখানে এই তরল স্তম্ভের চাপটা বাদ যাবে। কোথা থেকে? এইখানে যে চাপটা পড়ছে সেখান থেকে, কেন কি এই তরল স্তম্ভের চাপটা এই বিন্দুতে গিয়ে পড়বে, তার উপরে এটা তরল স্তম্ভটা আছে। তাহলে এই বিন্দুতে তরলের চাপ কত? বায়ুমণ্ডলীয় চাপের সাথে সমান। এখনই দেখলাম পি অ্যাটমসফিয়ারিক, যেটাকে আমি পি বিন্দুতে তরলের চাপ বলছি। তাহলে পি অ্যাটমসফিয়ারিকের সাথে সমান, সেখান থেকে এই তরল স্তম্ভের চাপটা বাদ দাও, তাহলে তুমি কিউ বিন্দুতে চাপটা পাবে। তাহলে সেটি এখানে লেখা হয়েছে, পি বিন্দুতে তরলের চাপ বিযুক্ত পি কিউ তরল স্তম্ভের চাপ। মানে এখানে পি বিন্দুতে তরলের চাপও যা, এখানে তরলের চাপও একই। সুতরাং এই জন্য বলা হয়েছে পি বিন্দুতে তরলের চাপ বিযুক্ত এই যে তরল স্তম্ভটা আছে পি কিউ, তার চাপ। তাহলে পি বিন্দুতে তরলের চাপ কত? এখানে তরলের চাপ ছিল পি অ্যাটমসফিয়ারিক, আর এই তরল স্তম্ভের চাপটা কত? এই তরল স্তম্ভের চাপটা হচ্ছে H1 রো জি। তাহলে কিউ বিন্দুতে তরলের চাপটাকে আমি পি কিউ এই আকারে লিখছি, পি সাফিক্সে কিউ, সেটা তাহলে কত? পি অ্যাটমসফিয়ারিক বিযুক্ত H1 রো জি। একই রকম ভাবে এস বিন্দুতে বায়ুমণ্ডলীয় চাপ, ওটাই তরলের চাপ, কেন কি মাথাতে বায়ুমণ্ডলীয় আছে, আর কেউ নেই। তাহলে এখানে তরলের, এখানে চাপ কত? পি অ্যাটমসফিয়ারিক। সেম এইখানেও তোমার তাহলে চাপটা কত হবে? যেহেতু একই অনুভূমিক তলে, তাহলে এখানেও পি অ্যাটমসফিয়ারিকই হবে। তারপরে এই তরল স্তম্ভটা অর্থাৎ ওই টিউবের তোমার ডান দিকের যে বাহুটা আছে H2 দৈর্ঘ্য বিশিষ্ট, সেই তরল স্তম্ভের চাপটা পড়ছে। তাহলে এই তরল স্তম্ভের চাপটা কত? এখানে দৈর্ঘ্যটা হচ্ছে, এই পাশের বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে H2, তরলের ঘনত্ব রো, অভিকর্ষজ ত্বরণ জি ধরলে তরলের চাপের রাশিমালা অনুযায়ী এই তরল স্তম্ভের চাপ হচ্ছে H2 রো জি, যেটা কোথায় পড়বে? এই বিন্দুতে ক্রিয়াশীল হবে। তাহলে আমি যদি এর মাথাতে চাপ ক্যালকুলেট করি, তাহলে এই বিন্দুতে তরলের যে চাপ, তার থেকে এই তরল স্তম্ভের চাপটা বাদ দিতে হবে, কেন কি সেটা এখানে নিচের দিকে অ্যাড হচ্ছে। তাহলে এখানে চাপ ক্যালকুলেট করতে গেলে ওটাকে বাদ দিতে হবে। কোথা থেকে? এইখানে তরলের যে চাপ, এইখানে তরলের চাপ আর এস বিন্দুতে তরলের চাপ সমান, যেহেতু একই অনুভূমিক তল। তাহলে এখানে তরলের চাপটা তাহলে কত হচ্ছে? পি অ্যাটমসফিয়ারিক। এস বিন্দুতে তো তাই পেয়েছি, বায়ুমণ্ডলীয় চাপের সাথে সমান। তাহলে সেই পি অ্যাটমসফিয়ারিক থেকে এই তরল স্তম্ভের চাপ অর্থাৎ H2 রো জিটা বাদ দিলে আমি আর বিন্দুতে তরলের চাপ পাবো, তাহলে যেটা কত? PR is equal to P atmospheric বিযুক্ত H2 রো জি। এবার একটা জিনিস দেখো, H2 সেটা কি ডান পাশের বাহুর দৈর্ঘ্য, H1 টা হচ্ছে বাঁ পাশের বাহুর দৈর্ঘ্য, তাহলে H2 is greater than H1, ক্লিয়ারলি ছবি থেকে স্পষ্ট। তাহলে আমার কি দাঁড়াচ্ছে? P
পিকিউ মানে কত, এই বিয়োগ ফলটা, পিআর মানে কত, এই বিয়োগ ফলটা। দেখো যেটা থেকে বাদ যাচ্ছে সেটা দু ক্ষেত্রেই পি অ্যাটমসফিয়ারিক, অর্থাৎ দুই ক্ষেত্রেই সমান যেখান থেকে বাদ যাচ্ছে, আর যেটা বাদ যাচ্ছে সেটা ভ্যারিয়েবল H1 আর H2 ভ্যালুর উপর সেটা নির্ভর করছে। এবার H2 বড়, তার মানে খুব স্বাভাবিক এই রাশিটা বড়, তাহলে পি অ্যাটমসফিয়ারিক থেকে একটা বড় রাশি বাদ যাচ্ছে, তাহলে বিয়োগ ফলটা আমার কি আসবে, কম আসবে। তার মানে এই ভ্যালুটা আমার বেশি হবে। আর একবার বলছি, পি অ্যাটমসফিয়ারিক থেকে H1 ছোট হওয়ার জন্য একটা ছোট রাশি বাদ যাচ্ছে, তাহলে এই বিয়োগ ফলটা অপেক্ষাকৃত বেশি হবে। তার মানে PQ শুড বি গ্রেটার দেন PR, মানে কি এখানে বেশি রাশি বাদ যাচ্ছে, H2 টা যেহেতু বড়, এই গুণফলটা বড় হবে, তাহলে এই বিয়োগ ফলটা ছোট হবে। তাহলে এই বিয়োগ ফলটার থেকে এই বিয়োগ ফলটা অপেক্ষাকৃত বড়, তার মানে PQ শুড বি গ্রেটার দেন PR। তাহলে সেটাই দেখো এখানে লেখা হয়েছে, দেখি H1 তো ছোট, H2 বড়, তাহলে এই রাশিটা বেশি, তাহলে বিয়োগফলটা কম, এই রাশিটা কম মানে বিয়োগফলটা বেশি। এটা কি, এটা PQ, তাহলে PQ PR এর থেকে বড় আসছে। মানেটা কি, এর ফিজিক্যাল মানে হচ্ছে PQ মানে কিউ বিন্দুতে তরলের চাপ, PR মানে আর বিন্দুতে তরলের চাপ। তাহলে কিউ বিন্দুতে তরলের চাপ আর বিন্দুতে তরলের চাপ অপেক্ষা বেশি। এবার তরল বা গ্যাস যে কোনো প্রবাহীর ধর্ম কি, যে কোনো প্রবাহীর ধর্ম হচ্ছে সে সর্বদা উচ্চচাপ যুক্ত অঞ্চল থেকে নিম্নচাপ যুক্ত অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তাহলে কিউ বিন্দুতে তরলের চাপ যেহেতু বেশি, PQ ইজ গ্রেটার দেন PR, তার মানে এটা উচ্চচাপ যুক্ত অঞ্চল, তাহলে এখান থেকে তরলটা নিম্নচাপ যুক্ত আর বিন্দুর দিকে প্রবাহিত হবে। আর একবার আর বিন্দুতে পৌঁছে গেল মানে সেখান থেকে তরল আপনা আপনি নিজের ওজনের জন্য পাত্রে নেমে আসবে। তাহলে এই জায়গাটা আবার খালি হয়ে যাবে, তখন বায়ুমণ্ডলীয় চাপের জন্য তোমার তরলটা আবার নলে উঠে আসবে, যেটা টরেসেলির পরীক্ষায় দেখেছি যে বায়ুমণ্ডলীয় চাপের জন্য পারদ বেশ খানিকটা উঠে আসে 76 সেন্টিমিটার, জল হলে সেই হাইটটা কত হয় 10 মিটার মতো। তাহলে সেই বায়ুমণ্ডলীয় চাপের জন্য তরলটা আবার উঠে আসবে, আবার একই লজিক এখান থেকে এখানে চাপ কম, তরলটা এদিকে প্রবাহিত হয়ে যাবে, নিজের ওজনের জন্য আবার পাত্রে পড়বে, আবার এই জায়গাটা খালি হচ্ছে, বায়ুমণ্ডলীয় চাপের জন্য আবার তরলটা নলের ভেতরে উঠে এখানে পৌঁছাবে, এখানের থেকে এখানকার চাপ কম আর বিন্দুতে, তরলটা এদিকে প্রবাহিত হবে, নিজের ওজনের জন্য আবার দ্বিতীয় পাত্রে পৌঁছে যাবে। তাহলে এইভাবে তরলের একটা প্রবাহ, কন্টিনিউয়াস প্রবাহ চলতে থাকে। তাহলে এটাই হচ্ছে সাইফনের মূল নীতি, সেটাই এই জায়গাতে লেখা হয়েছে। এবার সাইফন ক্রিয়ার শর্তগুলো দেখে নেওয়া যাক। প্রথম শর্তটা কি, সাইফন নল যে তরল দ্বারা পূর্ণ করা হয় সেই একই তরলেরই স্থানান্তরণ করতে হয়, সেটা তো আমরা প্রথমেই দেখলাম। যদি কেরোসিন স্থানান্তরিত করতে হয় এক পাত্র থেকে আরেক পাত্রে, তাহলে নলটাকে কেরোসিন দিয়ে ফিল আপ করতে হবে। যদি জল স্থানান্তরিত করতে হয় তাহলে নলটাকে জল দিয়েই ফিল আপ করতে হবে। যে পাত্র থেকে আমি তরল বের করব তাকে উঁচুতে রাখতে হবে, সেটা আর একটা পয়েন্ট। নলের গায়ে কোনো রকম ছিদ্র থাকা চলবে না, মানে এই যে পাইপটা আছে এই পাইপটাতে কোনো রকম ছিদ্র থাকা চলবে না। তার কারণ ধরো এই জায়গায় ছিদ্র আছে, তাহলে এখান থেকেও তো বাতাস প্রবেশ করবে, তাহলে সেই বাতাসের চাপের জন্য জল তরলটা আবার নেমে যাবে। কেন কি, এই বায়ুমণ্ডলীয় চাপের জন্যই তরলটা প্রথমে উঠছে, তাহলে এইদিকে যদি নলের ভেতরে বাতাস প্রবেশ করতে পারে তাহলে সে একই বায়ুমণ্ডলীয় চাপ তখন তরলটাকে নামিয়ে দেবে। সেম বাকি জায়গাতে যদি এখানে ফুটো থাকে এই বায়ুমণ্ডলীয় চাপের জন্য তরলটাকে নামিয়ে দেবে। এই জন্য তোমার নলের গায়ে কোনো রকম ছিদ্র থাকা চলবে না। যদি এই পাশে ছিদ্র থাকেও তাহলেও কাজ চলবে, কোনো রকমে লিক হবে চলবে, কিন্তু এই অংশটাতে, এই যেটা বাঁ পাশের বাহু আর অনুভূমিক বাহুটা, এখানে তো কোনো রকম ছিদ্র থাকা চলবে না। ডান পাশে যদিও বা চলে, বাঁ পাশে তো চলবেই না। তাহলে এই হচ্ছে আর একটা শর্ত। এবার বলছে বায়ুশূন্য স্থানে সাইফন কাজ করবে না, কারণটা, এটা একটা ইটসেলফ শর্ট কোশ্চেন, যে বায়ুশূন্য স্থানে সাইফন কাজ করে কি। কারণ কি, বায়ুমণ্ডলীয় চাপের জন্য এই চাপটার জন্য এখানে চাপ খাচ্ছে, তার ফলে তরল এখানে উঠে আসছে, যেটা আমরা টরেসেলির পরীক্ষা বা ব্যারোমিটারে দেখেছি যে বায়ুমণ্ডলীয় চাপের জন্য পারদটা নলের ভেতরে 76 সেন্টিমিটার উঠে আসে।
পারদের জায়গায় জল হলে 10 মিটার উঠে আসবে, অন্য তরল হলে তার ঘনত্ব অনুযায়ী একটা নির্দিষ্ট হাইট হবে। তাহলে মোদ্দা কথা, এই তরলটা নলের ভেতরে প্রথমে উঠে আসছে কেন? এই নলটাকে তরল দিয়ে ফিল আপ করেছি, মানে নলের ভেতরে কোনো বাতাস রাখিনি, এই জন্য তরল দিয়ে ফিল আপ করতে হয়। তাহলে সেই বাতাস কিন্তু নেই, তাহলে এখানে কোনো বায়ুমণ্ডলীয় চাপ উল্টো দিকে দেওয়ার কেউ নেই। যেমন টরেসেলির পরীক্ষাতে করা হতো, ওই 1 মিটার নলটাকে পুরোটাই পারদ দিয়ে ফিল আপ করা হতো, এই খোলা মুখটাকে আঙুলে করে চেপে পারদ পাত্রে ডুবিয়ে আঙুলটাকে সরিয়ে নেওয়া। মানে নলের ভেতরে যেন কোনো বাতাস না থাকে। এখানেও সেই একই পারপাস, ওই জন্য পুরোটাকে তরল দিয়ে ফিল আপ করা হয় যেন কোনো বাতাস না থাকে। তাহলে এবার এই বায়ুমণ্ডলীয় চাপের জন্য তরলটা নলের ভেতরে প্রথমে উঠবে, তারপরে তো কিউ বিন্দু থেকে আর বিন্দুতে চাপ কম, এদিকে স্থানান্তরিত হবে, নিজের ওজনের জন্য করবে। কিন্তু প্রথমে তরলটা কার জন্য উঠবে? এই পাত্রে যে বায়ুমণ্ডলীয় চাপ পড়ছে পাত্র 1-এ, সেই বায়ুমণ্ডলীয় চাপের জন্যই তরলটা নলের ভেতরে উঠে আসবে। তাহলে যদি বাতাসই না থাকে তাহলে চাপটা দেবে কে? আর চাপ যদি কেউ দেওয়ার না থাকে তাহলে তরলটা কি উঠবে? বাঁ পাশের পাত্রে উঠবেই না। অতএব আমার তরল যদি নাই ওঠে তাহলে খুব স্বাভাবিক এই পাশে স্থানান্তরণের কোনো গল্পই নেই, তাহলে বায়ু শূন্য স্থানে সাইফন কাজ করবে না। এটা ইটসেলফ ভেরি ভেরি ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, যেমন লেখাই আছে অনুরূপ প্রশ্ন বলে, যে বায়ু শূন্য স্থানে সাইফন কাজ করে কি, শর্ট কোশ্চেন, তখন এই 4th পয়েন্টটাকেই লিখতে হবে। ওই একই কথায় 4th পয়েন্টে জিস্ট করে লিখেছি। নেক্সট হচ্ছে, আমি যে তরলকে স্থানান্তরিত করব ছোট বাহুর উচ্চতা তার থেকে কম হতে হবে। যেমন এক্সাম্পল হিসেবে নিয়েছি, যদি জল স্থানান্তরিত করতে হয় তাহলে 10 মিটারের থেকে কম হাইট হতে হবে ছোট বাহুটা, অর্থাৎ H1। বুঝে নেওয়া যাক। ধরো আমি জল স্থানান্তরিত করছি, তাহলে এই পাশটা এখন ভুলে যায়, এখন শুধু এই হাইটটার কথা ভাবো। এখানে কেন জল উঠবে? এইখানে যে বায়ুমণ্ডলীয় চাপটা পড়ছে তার জন্য জলটা নলবে উঠে আসবে। বায়ুমণ্ডলীয় চাপের জন্য জল ম্যাক্সিমাম 10 মিটার উঠতে পারে। আমি এই H1টাকে, মানে এই দৈর্ঘ্যটাকে আমি 15 মিটার নিলাম, তাহলে জলটা 10 মিটার অবধি উঠলো, তারপরে বাকি 5 মিটার তো আর উঠতেই পারবে না, তাহলে সর্বোচ্চ যে কিউ বিন্দু এখানে হয়তো থাকলো সেখানে পৌঁছাতেই পারবে না, তার আগে অবধি জল পৌঁছাচ্ছে, কিউ বিন্দু অবধি পৌঁছাতে পারছে না। কিন্তু যদি এটা 8 মিটার হয় তো 10 মিটার অবধি উঠতে পারে, 8 মিটারে পড়ার জায়গা নেই, তাহলে আরামসে পৌঁছে গেল। তাহলে এটাই হচ্ছে ফ্যাক্টর। একই রকম ভাবে যদি পারদ স্থানান্তরিত করতে হয় তাহলে এটাকে 76 সেন্টিমিটারের থেকে কম হাইট হতে হবে H1 কে। যদি 90 সেন্টিমিটার হয় তাহলে 76 সেন্টিমিটার অবধি পারদ পৌঁছাবে, বাকিটা তার পৌঁছাতেই পারবে না। তাহলে কিউ বিন্দু অবধি তো পারদই পৌঁছাবে না, বায়ুমণ্ডলীয় চাপ থেকে কিউ বিন্দু অবধি ঠেলে পৌঁছাতেই পারবে না, তাহলে হবে না। তাহলে এখানে 70 সেন্টিমিটার হলে হবে, 65 সেন্টিমিটার অবধি হলে হবে, কারণ কি 76 অবধি পৌঁছাতে পারে, তার আগেই কিউ বিন্দুকে পেয়ে যাচ্ছে, বাকিটা তো সাইফনের মূলনীতি অনুযায়ী এই পাশে পৌঁছে যাবে। তাহলে প্রথম বায়ুমণ্ডলীয় চাপের জন্য এখানে উঠছে, তাহলে বায়ুমণ্ডলীয় চাপ একটা সংশ্লিষ্ট তরলকে যতটা উচ্চতা অবধি ম্যাক্সিমাম তুলতে পারে, এই বাহুটাকে তার থেকে ছোট হতে হবে, বড় হলে চলবে না। তাহলে এটা কিন্তু আরেকটা অন্যতম শর্ত, তাহলে সেটি এখানে লেখা হয়েছে। এবার আমরা সাইফনের ব্যবহার দেখে নিই। সাইফনের ব্যবহার সব থেকে বেশি দেখা যায় রেশন দোকানে, যে বড় বড় ব্যারেল, সেই ব্যারেলের মধ্যে যে কেরোসিন, সেই কেরোসিনকে পাইপের দ্বারা যে ছোট ছোট ড্রামগুলো আছে সেই ড্রামে স্থানান্তরিত করা হয়, ওটা কিন্তু সাইফন প্রক্রিয়ার মাধ্যমেই করা হয়। কেরোসিনের ড্রামগুলোকে দেখবে নিচে রাখা হয়, ব্যারেলগুলো একটু উঁচুতে থাকে। এছাড়াও যে পেট্রোল ডিজেলের যে ট্যাঙ্কার থাকে, সেই ট্যাঙ্কার থেকে ছোট ছোট ড্রামে যখন পেট্রোল ডিজেলকে স্থানান্তরিত করতে হয় তখন ওই পাইপের মাধ্যমে সাইফন দ্বারাই করা হয়। আমাদের যে শৌচাগার, সেখানে যে ফ্ল্যাশ ব্যবহার করা হয়, সেই ফ্ল্যাশেও সাইফন ক্রিয়ারই প্রয়োগ হয়। এটা একটু যদি এলাবোরেট করা হয়, যে শৌচাগারের যে ফ্ল্যাশ সেটা একটা পাত্র, সেখানে তোমার জল ভরা থাকে, পাইপ লাইনের মাধ্যমে যে কমোড ব্যবহার করা হয় সেখানে দেখবে জলটা থাকে আর পাইপটা কিন্তু জল দ্বারা ফিল আপ করা থাকে। এবার তুমি একটা সুইচ আছে, সেটা নবটা ক্লিক করলে কি হচ্ছে, নবটা প্রেস করলে পাইপের মাধ্যমে জলটা তোমার কোমোটে পৌঁছে যাচ্ছে, তারপরে একটা সময় পর পাত্রটা খালি হচ্ছে, কিন্তু পাইপের জলটা খালি হয় না, উপর থেকে আবার পাত্রটা আস্তে আস্তে ভর্তি হতে থাকে।
তার মানে কি, আর কোমরটাতেও দেবে বেশ খানিকটা জল কিন্তু থেকে যায়, তার মানে পাইপটা কিন্তু সবসময় জল দ্বারা পরিপূর্ণ থাকে। তাহলে এইভাবে আমি পাত্রটাকে উপরে রাখা হয়, কোমরটা নিচে, এইভাবে আমি সাইফন ক্রিয়ার সাহায্যে ফ্ল্যাশিং করা হয়। তাহলে শৌচাগারে যে ফ্ল্যাশ ব্যবহার করা হয় সেটাও কিন্তু সাইফনের প্রয়োগেই করা হয়। এবার আরেকটা শর্ট কোশ্চেন, যে বায়ুমণ্ডলীয় চাপের সামান্য পরিবর্তন বা হেরফের হচ্ছে, তাহলে সাইফনের মধ্যে তরল প্রবাহের হারের কোনো পরিবর্তন হবে কি? এটা হচ্ছে অন্যতম প্রশ্ন। এবার সাইফন ক্রিয়ার মূলনীতিটা কি? এই কিউ বিন্দু আর আর বিন্দুতে তরলের চাপের যে তফাৎ, সেই তড়িৎতফাতের জন্য তরল প্রবাহটা তরলটা এই জায়গা থেকে এই জায়গায় স্থানান্তরিত হচ্ছে। এবার কিউ বিন্দুতে আর বিন্দুতে তরলের চাপের পার্থক্যটা কত? কিউ বিন্দুতে তরলের চাপ কত? পি কিউ, সেটা কত? এইখানে যে তরলের চাপ অর্থাৎ অ্যাটমসফিয়ারিক প্রেসার পি অ্যাটমসফিয়ারিক থেকে এই তরল স্তম্ভের চাপটা বাদ যাবে, তাহলে পি অ্যাটমসফিয়ারিক বিযুক্ত H1 রো জি। আর বিন্দুতে তরলের চাপ কত? ডিনোটেড বাই পি আর, সেটা ভ্যালু কত? এখানকার যে তরলের চাপ পি অ্যাটমসফিয়ারিক, সেখান থেকে এই তরল স্তম্ভের চাপটা বাদ যাবে, অর্থাৎ H2 রো জি বাদ যাবে, পি অ্যাটমসফিয়ারিক থেকে H2 রো জি বাদ যাচ্ছে। যদি এটা তুমি সিম্পলিফিকেশন করো, ব্র্যাকেটটা তুলে দিয়ে কাটাকাটি করো, তাহলে পি অ্যাটমসফিয়ারিকটা কেটে যাবে, রো জিটা কমন যাবে, আর তখন তোমার এখানে ব্র্যাকেটটা উঠে গেলে এই মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে গিয়ে হবে H2 মাইনাস H1, এটা মাইনাসই থাকবে আর এটা প্লাস হয়ে যাবে, তাহলে H2 মাইনাস H1 আর রো জিটা কমন যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে কি? এইটা হচ্ছে কিউ এবং আর বিন্দুতে তরলের চাপের যে পার্থক্য, সেই পার্থক্যটা, যে পার্থক্যের জন্য তরলটা কিউ থেকে আর এর দিকে স্থানান্তরিত হচ্ছে। দেখাই যাচ্ছে এটা পজিটিভ, মানে পি কিউ ইজ গ্রেটার দ্যান পি আর, মানে উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যাচ্ছে, যেটা আমরা আগেও বলেছি। কিন্তু মোদ্দা কথা, এই চাপের পার্থক্যের জন্য তরলের স্থানান্তরণটা হচ্ছে, সেই চাপের পার্থক্যের রাশিমালার মধ্যে কোথাও দেখো পি অ্যাটমসফিয়ারিক অর্থাৎ বায়ুমণ্ডলীয় চাপের রাশিমালাটা নেই। তার মানে কি, এটাই যদি কারণ হয়, এই চাপের তড়িৎতফাতটা বা পার্থক্যটাই কিউ আর আর বিন্দুর মধ্যে চাপের পার্থক্যটাই যদি তরল স্থানান্তরণের কারণ হয়, যেটা সাইফনের মূল তত্ত্বে দেখেছি, তাহলে সেই এক্সপ্রেশনের মধ্যে তো বায়ুমণ্ডলীয় চাপকে কোথাও দেখা যাচ্ছে না। তাহলে ক্লিয়ারলি আমার সাইফন ক্রিয়া বায়ুমণ্ডলীয় চাপের যে হেরফের তার দ্বারা প্রভাবিত হবে না। এবার প্রশ্নটা হলো, তাহলে একটু আগে যে বলা হলো বায়ুমণ্ডলীয় চাপ না থাকলে সাইফন কাজ করবে না, তাহলে তো সেই লজিকে তো বায়ুমণ্ডলীয় চাপের উপর যদি নির্ভরশীলতাই না থাকে, তাহলে বায়ুর চাপ থাকুক না থাকুক সাইফন তো চলবে, কেউ এটা চেস করতে পারে। সেখানে প্রশ্নটা হচ্ছে, বায়ুর চাপ না থাকলে তো এখানে উঠবেই না, কিন্তু একবার এখানে উঠে গেল তাহলে আর বায়ুর চাপের খুব একটা কিছু রোল নেই। এখানে কি বলছি, বায়ুমণ্ডলীয় চাপের সামান্য হেরফের হচ্ছে, কখনো বায়ুচাপ একটু বেড়ে গেল, কখনো বায়ুচাপ একটু কমে গেল, তাতে এই নলে তরল উঠতে কোনো সমস্যা হবে না, কেন কি এই বাহুটাকে ওই বায়ুমণ্ডলীয় চাপের জন্য সংশ্লিষ্ট তরল যতটা উঠতে পারে তার থেকে যথেষ্ট কম দৈর্ঘ্য বিশিষ্টই নেওয়া হয়। যেমন ধরো জলের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় বায়ুচাপের জন্য 10 মিটার অব্দি উঠতে পারে, বায়ুমণ্ডলীয় চাপ বাড়লে হয়তো 10.5 মিটার অব্দি উঠলো, বায়ুমণ্ডলীয় চাপ বাড়লে হয়তো 9.5 মিটার অব্দি উঠলো। কিন্তু পাইপটাকে যদি H1টাকে, পাইপের এই বাহুটাকে যদি 8 বা 7 বা 5 বা 2 মিটার বা 1 মিটার নিই, তাহলে ওই 10-এর জায়গায় 10.5 বা 9.5 হলো বায়ুমণ্ডলীয় চাপের চেঞ্জের জন্য, কোনো ব্যাপারই নয়, উঠতে তো হবে 2 মিটার, বহু কম, তাহলে আরামসে পৌঁছে যাবে। এইটা হচ্ছে ব্যাপার। আর বায়ুচাপ না থাকলে সেটাও পৌঁছাবে না, কিন্তু একবার এখানে পৌঁছে গেল কিউ বিন্দুতে, তারপর আর বায়ুচাপের খুব একটা কিছু রোল নেই, তার কারণ এক্সপ্রেশন আমার বায়ুচাপ দেখতে পাচ্ছি। তার মানে বায়ুমণ্ডলীয় চাপ আছে কিন্তু সামান্য হেরফের হচ্ছে, তাতে সাইফনের তরল প্রবাহের হারের কোনো রকম চেঞ্জ হবে না। তাহলে এইটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এরপরেও গোটা ভিডিওতে যদি কোথাও ডাউট থেকে থাকে, কোনো জায়গায় যদি ক্লিয়ার না হয়, তাহলে নিচের কমেন্ট সেকশনে অবশ্যই সেটা লিখে জানাবে, আমি সেই ডাউটগুলোকে তখন ক্লিয়ার করার চেষ্টা করব। এর সাথে সাথে তোমাদের ফিডব্যাক বা কমেন্ট আমার পরবর্তী ভিডিওগুলোকে আরো উন্নত করতে সাহায্য করবে। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।